প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে কলকাতা হাইকোর্টে কয়েকটা বিষয়ে হিয়ারিং হয়েছে। অনেক বিষয়ই হিয়ারিং হয়েছে, কিন্তু আমাদের জানার বা কৌতূহলের যে বিষয়, তার মধ্য থেকে কয়েকটা বিষয় হিয়ারিংটা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে নতুন করে পরীক্ষা বিজ্ঞপ্তি এসএসসির, সেটাকেও তো চ্যালেঞ্জ করা হয়েছে। সেটা নিয়েও একটা হিয়ারিং, একটা পার্ট বা বিষয়টা ওঠে হাইকোর্টে। আরেকটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ভাতা, হঠাৎ করে একটা অঙ্ক মানে বলে দেওয়া যে 15,000 20,000 না কত একটা করা হয়েছে না, যে মাসে মাসে আমরা দেবো যাদের চাকরি চলে গেছে। তো এটা নিয়েও একটা হিয়ারিং পর্ব হয়েছে, কিন্তু সেই সব নিয়ে এত খবর রটছে, মানে কোনটা বিশ্বাসযোগ্য সেটাই আমরা বুঝে উঠতে পারছি না। বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভাবে খবর করছে। যেমন বিজ্ঞপ্তির যে বিষয়টা, সেটাকে বলা হচ্ছে যে হাইকোর্টে তোলা হয়েছিল ওই সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে, কিন্তু হাইকোর্ট কোনো এন্টারটেন করেনি, কোনো গুরুত্ব দেয়নি। সত্যি কি কোনো গুরুত্ব দেয়নি? এক। আর দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডির ভাতা বন্ধের নির্দেশ, যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সত্যি কি সে অর্ডার হয়ে গেছে? আমি কিন্তু ক্লিয়ারলি জানবো। আরামবাগ টিভি আপনারা জানেন কোনো গল্প কথা শোনায় না, যেটা খবর থাকে সেই খবরটাই দেয়। আর জেনুইন খবর পাওয়ার জন্য আরামবাগ টিভি আপনাদেরকে ফলো করতে হবে। ইদানিংকালে ইউটিউব মিডিয়া বা আরো অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম বা মেন স্ট্রিম মিডিয়া এমন সব খবর করছে, যেখানে আমরাই চমকে উঠি যে এগুলো কখন হলো, কোথায় হলো, আদৌ কি হয়েছে। এখন খবর দেখে শুনে দেখতে হবে আর কি। আর বিশ্বাস করার আগে আপনাকে আরো ক্রস ভেরিফিকেশন করতে হবে অন্য জায়গা থেকে। তো আরামবাগ টিভি চেষ্টা করবে খবর যেটা থাকবে সেটাই বলবে, হয়তো বাড়িয়ে কথা বলবে না, আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত জানিয়ে দেবে না। তো আমি সেই জন্য দর্শক একেবারে পুরোপুরি ক্ল্যারিফাই করার জন্য হাইকোর্টের আইনজীবী যারা এইসব মামলা লড়ছেন, তাদের মধ্যে অন্যতম ফিরদৌস শামীমকে অনলাইনে নিয়ে নিয়েছি। ফিরদৌস সাহেব, আপনাকে আরামবাগ টিভিতে স্বাগত জানাই আরো একবার। ঈদ মোবারক। দুদিন আগে ঈদ গেছে আমার সবার। তো আজকে আমি নমস্কার, আপনাকে ঈদের শুভেচ্ছা। আমি দুটো বিষয় পরিষ্কার হতে চাই, যে দুটো বিষয় নিয়ে প্রচুর বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রথমত, সত্যি কি এসএসসির বিজ্ঞপ্তি, ওটা যেটাকে চ্যালেঞ্জ আপনারা করেছেন, সেটাকে এন্টারটেন করলো না, যে না এটা শোনার কোনো দরকার নেই, এইরকমই কি বলেছে কলকাতা হাইকোর্ট? একদমই নয়। দেখুন, কলকাতা হাইকোর্টে যখন 30 তারিখে বিজ্ঞপ্তি হওয়ার পরে 3 তারিখ কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ সেটিকে লিভ দেন এবং অ্যালাউ করেন যে সেই মামলাটি মুভ করার জন্য। লিভ পেয়ে মামলাটি মুভ করি এবং মামলাটি 5 তারিখে লিস্টে ছিল, যেহেতু সেদিনই সর্বশেষ ওয়ার্কিং ডেজ ভ্যাকেশন বেঞ্চের। ফলে খুব স্বাভাবিকভাবেই পরবর্তী আজকে হচ্ছে ওপেনিং ডেট, আজকে মামলা কোনো লিস্টে ছিল না। যদি কোনো মামলা ভ্যাকেশন বেঞ্চে উঠে থাকে এবং সেই মামলাটি রেগুলার বেঞ্চে আনতে গেলে আবার মেনশন করতে হয়, আজকে আবার সেই মেনশন করেই এবং মহামান্য বিচারপতি তিনি সেই মেনশন অ্যালাউ করেছেন, গ্রহণ করার পরে মামলাটি জুলাই মান্থলি লিস্টে রেখেছেন। অর্থাৎ নোটিফিকেশন, সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করার মামলার যে যে মেনশনিং সেটা অ্যালাউ করে সেটি বলেছেন জুলাই মান্থলি লিস্টে। ইউজুয়ালি তিনি সেটাই করেন এবং সেটাই করেছেন। আরেকটি মামলা যেটা মেনশন করেছিলাম, আমি দুটো মামলা মেনশন, সেটা হচ্ছে প্রাথমিকের এনআইওএস ডিএলএড নিয়ে। সেই মামলাটি শুনানির জন্য আগামী 12 তারিখ রেখেছেন। ফলে এই যে মেনশনিং মানে ও নির্দেশ হয়ে গেছে, আর মেনশনিং মানে এইসব আপনি যা যা বলছেন এগুলো নির্দেশ হলে, আদালতের নির্দেশ হলে, আদালত নির্দেশ যে কোনো কিছু হতে পারে, কিন্তু তার জন্য তো মামলাটাকে লিস্টে উঠতে হবে। মামলাটি লিস্টে ওঠার জন্য মেনশনিং, সেই মেনশনিং লিস্টে ওঠানোর সেই মেনশনিং মহামান্য বিচারপতি তিনি অ্যালাউ করেছেন। ফলে এটার মামলার নির্দেশ নয়, এবং সেই যে মেনশনিং অ্যালাউ করলো না সেটাও আর একটা বিষয়, মেনশনিং অ্যালাউ নাও করতে পারে। এক্ষেত্রে কিন্তু তা নয়, মেনশনিং অ্যালাউ করেছেন, অর্থাৎ মেনশনিং গ্রহণ করেছেন। এবং দুটো ক্ষেত্রে, প্রাথমিক এবং এসএসসি উভয় ক্ষেত্রে মেনশনিং অ্যালাউ করে তিনি একটি মামলা রেখেছেন জুলাই মাসের মান্থলি লিস্টে, আরেকটি মামলা রেখেছেন 12 তারিখ, আগামী 12 তারিখ। ফলে এই যে প্রাথমিক এবং এসএসসি উভয় মামলারই তিনি মেনশনিং অ্যালাউ করেছেন। ফলে এই যে মেনশনিং অ্যালাউ করা আর মামলার একদম রায়দান, এই দুটোর মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। অনেকেই দেখবেন, অনেকেই বুঝতে পারেন না, তাদের না বোঝার অনেক কারণও থাকতে পারে, বা অনেকে আবার বুঝে বিভ্রান্তি ছড়াতে চান, তাদের অন্য কোনো পারপাস তো থাকতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। একটা হচ্ছে মেনশনিং অ্যালাউ না করা, সেটা তার মানে কিন্তু অর্ডার দেওয়া না। আরেকটি হচ্ছে মেনশনিং অ্যালাউ করা। এক্ষেত্রে মেনশনিং অ্যালাউ করেছেন,
ফলে দুটো একদম সর্বৈব মিথ্যা এবং মিথ্যাচারের উপর ভিত্তি করে। অনেকেই আমাকে ফোন করে অনেকেই জানতে চায়, কারণ এর সঙ্গে অনেক ক্যান্ডিডেটদের ভবিষ্যৎ যুক্ত। ফলে এই যে মিথ্যাচারের ফলে তারা বিভ্রান্ত হচ্ছে, এটা একদম সর্বৈব মিথ্যা এবং মিথ্যাচার, এবং কেউ পারপাসফুলি সেই মিথ্যাচার করতে পারেন। আমি সেই মিথ্যাচার যারাই করছেন তাদেরকে বলবো আদালত নিয়ে, অন্তত আদালতের নির্দেশ নিয়ে, সে সোশ্যাল মিডিয়ায় হোক বা ইলেকট্রনিক মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, যারাই বলুন না কেন, কেউ মিথ্যাচার করবেন না। আদালতের নির্দেশ নিয়ে মিথ্যাচার করা অনুচিত। আমার কাছে অনেকে পাঠিয়েছেন, আমি দেখেছি যে সেটা একদম মানে সর্বৈব মিথ্যাচার এবং মিথ্যা কথা। সেটা ইভেন শুধু এটা নয়, ভাতার মামলাতে আদালত কোনো কিছু বলছে মানে আদালত সেটা নির্দেশনামায় লিখে দিচ্ছে না। অনেকেই বুঝতে এটা ভুল করেন। আদালত আজকে যেমন ধরেন ভাতার মামলাটি, আদালত সেই ভাতার মামলাটি আজকে শুনেছেন, শোনার পরে তিনি রায়দানের জন্য স্থগিত রেখেছে। রায় যে কোনো কিছু হতে পারে, তিনি স্থগিত করে দিতে পারেন, তিনি ক্যান্সেল করে দিতে পারেন, বা হস্তক্ষেপ না করতে পারেন, তিনটের যে কোনো কিছু হতে পারে। কিন্তু সেটা তো আদালত রায় দেবে, তারপর তো আপনি বলবেন। কিন্তু আদালত রায়দানের পূর্বে অনেকে রায়দান করে দিচ্ছেন। এটা করবেন না, আদালতকে রেফার করে করবেন না। আপনি আপনার মতো করে অপিনিয়ন দিন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি আপনার ওই কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে, এটাই গণতন্ত্রের মাধুর্য। কিন্তু সেটা আদালতের রায় বলে কেউ মিথ্যাচার করবেন না। আদালতের রায় অন্য জিনিস। আদালতের রায় সেটা একেবারে নির্দেশ আকারে আপনি হাইকোর্টের ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেটা সেটা একদম ওপেন কনসেপ্টে সে রায় প্রদান হয়, সেখানে সকলের কাছে সেই রায়ের কপি অ্যাভেলেবল। ফলে এটা মিথ্যাচার। আদালতের নিয়ে এই যে ভাতা বা এসএসসির বিজ্ঞপ্তি সবটাই নিয়েই মানে এই যে মিথ্যাচারের অংশ, সবাই নিজের নিজের পারপাস ফুলফিল করার জন্য মিথ্যাচারের অংশ হয়ে যাচ্ছেন। এই মিথ্যাচারের অংশ হবেন না। মিথ্যাচারের অংশ হলে যেটা হয় সেটা যে আদালতের নির্দেশকে বিকৃত করা যায় না। আদালতের নির্দেশ আপনি না বুঝলে না জানলে আপনি চুপচাপ থাকবেন, কিন্তু আদালতের নির্দেশ নিয়ে দয়া করে মিথ্যাচার করবেন না। মিথ্যাচার করা মানে আদালতের নির্দেশকে নিয়ে বিকৃতি ঘটানো। ওকে, আমি সেটা আমি আমি কোনোভাবেই আমি শামীম সাহেব, আমি দুটো বিষয়ে আমি খুব ক্লিয়ার হতে চাই। প্রথমে আপনি যে বিজ্ঞপ্তির কথা বললেন, তার মানে কি বিজ্ঞপ্তির যে লিস্টেড হয়েছে হয়তো পরের শুনানিটা হবে, হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে এই মামলা, এই মাসে যে মানে ফর্ম ফিল আপের যে সেটা সেটা বিষয়টা, মামলার লিস্টে আসবে। না না আমি বলছি যে ফর্ম ফিল আপের যে বিষয়টা সেটাই এই এই মাসে। মাসের যে আমাদের দুটো লিস্ট, শুনতে পাচ্ছেন? এই যে ফর্ম ফিল আপের যে বিষয়টা, তাহলে কি ওটা ওটা তো ওটা তাহলে তো চলবে। তাহলে ফর্ম ফিল আপের এদিকে চলবে, ওনাকে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবেন। তাহলে আপনি বলছেন যে ফর্ম ফিল আপ হলেও পরবর্তী সময়ে যদি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জের মানে বিষয়টা আসে, তখন হয়তো সেখানে আবার স্থগিত হতে পারে বা কিছু এরকম, তাই তো? মানে ফর্ম ফিল আপ তো চলবেই যেহেতু টাইম। আপনি হ্যাঁ একদমই। দেখুন, আপনি একটা বুঝুন যে অনেকেই ভুল করেন এবং এই ভ্রান্ত ধারণার মধ্যে থাকেন। দেখুন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে আপনি ভুল নোটিফিকেশন দিন, নোটিফিকেশন দিন, আপনি মিথ্যা নোটিফিকেশন দিন, যাই করুন না কেন 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার সেটা নিয়ে আদালতে চুলচেরা বিশ্লেষণ, আদালতের যে প্রসিডিং, সেটা চলবেই। কিন্তু সেটা 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। সে কলকাতা হাইকোর্টকেও শুনতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যেই শুনতে হবে। তার কারণ হচ্ছে, না হলে বিষয়টা ইনফ্যাকচুয়াস হয়ে যাবে। তিনি জুলাই মাসে শুনবেন, এবার তারপরে নোটিফিকেশন হবে, নোটিফিকেশন শেষ হবে, তারপরে যদি দেখা যায় যে না, সেই নোটিফিকেশনে আমরা যা বলছি সেই কন্টেনশন ঠিক, যারা যারা অ্যালাউড না তাদের বাদ হয়ে যাবে। যেমন ধরুন চাকরি বাতিল হয়ে গেছে, চাকরি করছিল মানে তো তাদের চাকরি বৈধতা হয়ে যায়নি, বৈধতা পেয়ে যায়নি। দেখলেন এত বছর চাকরি করার পর চাকরি বাতিল হয়ে গেল। এটা আদালতের প্রসিডিংসটা বুঝতে হবে। আদালতের তো যে কোনো মামলা নেওয়ার ক্ষেত্রে আদালত সব মামলা এক্ষুনি শুনে নেবে, এটা তো আর সম্ভব না। সমস্ত মামলা এক্ষুনি শুনে নেবে, সমস্ত মামলার এক্ষুনি রায়দান হয়ে যাবে। এই যেমন ধরুন ভাতার মামলা এক্ষুনি রায়দান হয়ে গেল, অনেকেই হয়তো বলে দিচ্ছেন, হয়তো বিভ্রান্ত হচ্ছেন, এবং আপনি যথার্থ প্রশ্নই করছেন, অনেকেই হয়তো সেটা নিয়ে বিভ্রান্ত হচ্ছে। এবং এই বিভ্রান্তি থেকেই মানে এটাকে এই মিডিয়ার কাজ বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্য প্রদান করা। আমি ক্লিয়ার করতে চাই শামীম সাহেব, আমি ক্লিয়ার করতে চাই, তার মানে বিভ্রান্তি হয়ে যায়। আপনি যেটা বলতে চাইছেন যে বিজ্ঞপ্তি অনুযায়ী ফর্ম ফিল আপ হোক আর যাই হোক, আলটিমেটলি যেহেতু মামলা লিস্টেড রয়েছে, তার রায়ের উপরে ডিপেন্ড করবে পরবর্তী প্রসেস। এবং যেহেতু কলকাতা হাইকোর্ট এটাকে একেবারে এই আপনাদের অ্যাপিলকে যেহেতু একেবারে খারিজ করে দেয়, কলকাতা হাইকোর্ট বলেছে এটা শুনবে। ওকে ওকে ওকে, না না একদমই না, যেহেতু মামলা লিস্টে আসতে হবে, খারিজ করতে গেলে মামলা লিস্টে আসতে হবে, লিস্টে এসে একটা অর্ডার হবে, সেই অর্ডার হলে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করার জায়গা আছে, সেই অর্ডারকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করবে, যে পক্ষই হারবে আবার সেই অর্ডার ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট যাবে। এটা তো স্বাভাবিক ঘটনা। ওকে, বুঝেছি। তার মানে লিস্টেড হয়ে রয়েছে মামলা, এটা খারিজ না, এটা খারিজ না।
ওকে, এটা এটা খারিজ লিস্টে না, এবং আসতে হবে। হ্যাঁ, এবং 12 তারিখে একটা মামলা লিস্টে আসবে, আর একটা মামলা জুলাই মাসে লিস্টে আসবে। ওকে, তার মধ্যে এই নিয়োগ প্রসেস যেটা চলবে, ওটা ওর মধ্যে করে চলবে, কিন্তু আলটিমেটলি কোর্ট পরে অর্ডার দিলে সবটাই আবার ক্যান্সেল হয়ে বা নতুন করে কিছু করতে হবে, সব সুতরাং ডিপেন্ড করবে যেটা পরবর্তী যা অর্ডার হিয়ারিং দেবে এ তাই সেটা তার মানতে উপরে। হবে, ওকে, আমি এদিকটা ভাতার বিষয়টা একটু ক্লিয়ার হতে চাই আদালতের শামীম নির্দেশের সাহেব, উপর। একটু ভাতার ব্যাপারটা ক্লিয়ার হতে চাই, যে আপনি বলছেন যে অর্ডার এখনো হয়নি, কিন্তু আজ কি কি হলো হিয়ারিং এ যদি একটু বলে দেন। দেখুন, আমাদের পক্ষ থেকে বক্তব্য খুব পরিষ্কার ছিল, বিশেষ করে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি একেবারে নির্দিষ্টভাবে একেবারে তার কথাগুলো বলেন, এবং আমাদের কথা ছিল খুব পরিষ্কার। কারণ এই ভাতা নিয়ে একাধিক মামলা ফাইল হয়েছে। আমরা বলছি যে এই ভাতা দেওয়াটা সঠিক হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা বলছি আইদার সকলকে দাও, মানে 31 লক্ষকে দাও, অথবা কাউকে দিও না, দিতে পারো না তুমি। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটি নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি ঘটেছে। তুমি আসলে দুর্নীতিগ্রস্তদের আবার ব্যাকডোর দিয়ে টাকা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত করছো, এই মাসে 20,000 এবং 25,000 টাকা ভাতা দিয়ে। আজকে আদালত যথার্থ প্রশ্ন করেছে যে এই 20,000 এবং 25,000 দেওয়ার পিছনে ভিত্তি কি? তারা কি কোনো কাজ করবেন? রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বেসিক্যালি এটা অ্যাজ এন ইন্ট্রিম মেজার তারা এই টাকাটি দেবেন, যতদিন পর্যন্ত না ওই রিভিউটি তারা বেসিক্যালি শুনানি হচ্ছে ততদিন পর্যন্ত, না হলে তারপর আফটার রিভিউ যা ডিসাইড হবে সেই অনুযায়ী হবে। এটা ইন্ট্রিম মেজার। সেটা যদি হয় তাহলে ইন্ট্রিম মেজারে কেন অন্যরা কেন পাবেন না? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন টেন্টেড ক্যান্ডিডেট যাদের টাকা ফেরত দিতে বললো তাদের আবার ঘুর পথে টাকা পাইয়ে দেওয়া হচ্ছে, তা আবার জনগণের ট্যাক্সের টাকা। এটা তো অন্যায়। সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিল, সেই নির্দেশে প্রমাণিত হয়ে গেল যে এখানে অযোগ্য অবৈধ চাকরি প্রার্থী রয়েছে, চাকরি প্রাপক রয়েছে, তাদের ঘুরপথে টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কোনোভাবেই কাম্য নয়, এবং এটি আদালতের রায়ের অবমাননা, এবং এটি আদালতের রায়ের পরিপন্থী। ফলে খুব স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করছিলেন বিভিন্নভাবে, আইদার প্রথমে বলছিলেন যে যারা মামলাকারী তাদের কোনো লোকাস নেই, দ্বিতীয়ত তারা বলছিলেন যে মানে রাজ্য সরকারের পক্ষ থেকে যে এই মামলা যদি শুনানি করতেই হয় তাহলে সুপ্রিম কোর্টে শুনানি করতে হবে, তাদের পক্ষ থেকে যা যা সাবমিশন ছিল, রিভিউ পেন্ডিং, এই সমস্ত যুক্তি তারা দিয়েছেন। এবং রাজ্য সরকারের এই ক্ষমতা রয়েছে যে তারা এই যে এদের সাংবিধানিক সেই ক্ষমতা প্রয়োগ করে তারা এই ধরনের নোটিফিকেশন দিতে পারেন, তারা এইসব বলেছেন। আমাদের পক্ষ থেকে খুব পরিষ্কার বক্তব্য যে আসলে যারা চুরি করে চাকরি পেয়েছে, সেই চুরি করে পাওয়া চাকরি প্রাপকদের ঘুর পথে পয়সা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত জনগণের ট্যাক্সের টাকায়, এটা কোনোভাবেই আদালত সেটাকে কোনোভাবেই মান্যতা দিতে পারে না। তার কারণ এটা যদি মান্যতা দেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্ট, সে যে সর্বোচ্চ ন্যায়ালয়, যে রায় দিল সেই রায়ের অবমাননা করা হয়, সেই রায়ের পরিপন্থী কাজ করা হয়। শুধু তাই না, আপনি একবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে ঘোর পথে আপনি সেই রায়টিকেই এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে নেগেট করতে পারেন নাকি? মানে জুডিশিয়ারি আপনার এক্সিকিউটিভ ওয়ার্কটাকে স্ক্রুটিনাইজ করে বলল যে এই এক্সিকিউটিভ ওয়ার্কটি সঠিক হয়নি, তারপরে আপনি আরেকটি এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন নিয়ে এসে, আপনি আরেকটি এক্সিকিউটিভ অর্ডার নিয়ে এসে আপনি উল্টে আদালতের রায়টিকেই অল্টার করে দিচ্ছেন এবং তাদেরকে ঘুর পথে পয়সা পাওয়ার বন্দোবস্ত করে দিচ্ছেন। এটা কখনোই হতে পারে না। ফলে এটা একেবারেই মানে বিচারপতির এক্সিকিউটিভ পাওয়ার বিচারপতির এক্সারসাইজ করে অবজারভেশন, জুডিশিয়াল শামীম সাহেব, বিচারপতির অবজারভেশন দেখে কি, প্রোনাউন্সমেন্টকে একেবারে অল্টার্ড করা। বিচারপতির অবজারভেশন বিচারপতি অবজারভেশন থেকে কি মনে হলো? তিনি তিনি নির্দিষ্ট না, তিনি নির্দিষ্ট কিছু প্রশ্ন রেখেছেন এবং সেই প্রশ্নগুলো অত্যন্ত পার্টিনেন্ট। যে এই যে 20,000 এবং 25,000 টাকা পাওয়ার পিছনে ভিত্তি কি, যে এই যে 20,000 বা 25,000 এই পরিমাণটাই কিভাবে পৌঁছালো, কোন ক্যালকুলেশনের মাধ্যমে? দ্বিতীয় হচ্ছে যে এই যে এরা এই যে 20,000 বা 25,000 টাকা, এরা কি ঘরে বসে টাকাটা পাবে, মানে কর্মহীন অবস্থায়? এই প্রশ্নগুলো বিচারপতির পক্ষ থেকে করা হয়, বিচারালয়ের পক্ষ থেকে তারা চেষ্টা করেছেন তাদের মতো করে অ্যান্সার দেওয়ার রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু আমার যা মনে হয়েছে সেটা দেখা যাক, সেটা আদালত সেই রায় প্রদান করবে। তবে এটা এই স্কিম কোনোভাবেই বৈধতা পেতে পারে না। তার কারণ এটা ঘুর পথে পয়সা দেওয়ার বন্দোবস্ত, যারা ঘুর পথে চাকরি ওকে, নিয়েছেন, এই ঘুর পথে চাকরি নেওয়া ব্যক্তিদের
ঘুর পথে পয়সা দেওয়ার যে বন্দোবস্ত করা হচ্ছে এটা কোনোভাবেই মান্যতা পেতে পারে না। তবে এখনো কোনো রায় প্রদান হয়নি, এখনো কোনো নির্দেশ দেয়নি। আদালত রায়দানের জন্য স্থগিত রেখেছে। আদালত সেই রায় প্রদান করবেন যখন, তখন দেখা যাবে যে যা রায় দেবেন সেটাই সকলকে মেনে নিতে হবে। তারপরে যারা এগ্রিভ থাকবেন তারা ডিভিশন বেঞ্চে যাবেন, তারপরে ডিভিশন বেঞ্চের রায় যারা এগ্রিভ থাকবেন তারা সুপ্রিম কোর্টে যাবেন। এটাই আদালতের রীতিনীতি, কিন্তু এটাই ভারতবর্ষের বিচার ব্যবস্থা। ফলে এইখানে কেউ রায় হওয়ার পূর্বেই রায় দেবেন না, নির্দেশ হওয়ার পূর্বেই নির্দেশ দেবেন না, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আপনি আপনার মতামত জানান, আপনি আপনার ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন রয়েছে, সেটা নিয়ে আপনি বিচার বিশ্লেষণ করুন, কিন্তু রায় দানের পূর্বে বা নির্দেশ হওয়ার পূর্বে রায় বা নির্দেশ কোনোটাই দিবেন না। আপনি রায় বা নির্দেশ দেওয়ার হকদার নন। ওকে, অসংখ্য ধন্যবাদ ফিরদৌস শামীম, আপনি পরিষ্কার করলেন। অনেক বিভ্রান্তি ছড়াচ্ছিল মিডিয়াতে, সেটা অনেকটাই ক্লিয়ার হলো যে ওই প্রথম যেটা বললাম বিজ্ঞপ্তি যে চ্যালেঞ্জের ব্যাপারটা, সেটাও খারিজ করে দেওয়ার মতো কিছু হয়নি, মামলা লিস্টেড। আর দ্বিতীয় সেটার কোনো অর্ডার হয়নি, লিস্টে আসেনি, মামলা লিস্টে আসবে তারপর তো। ওকে। আর দ্বিতীয়টা যেটা হচ্ছে যে ভাতা, সেটাও হিয়ারিং হয়েছে, অবজারভেশন হয়েছে, কিন্তু কোনো রায়দান হয়নি। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনলেন ফিরদৌস শামীম কলকাতা হাইকোর্টের আইনজীবী, ধন্যবাদ আপনাকে। ব্যাখ্যা করে দিলেন। অযথা মানে বিভ্রান্ত হবেন না। অনেক চেষ্টা হয় কিছু কিছু ক্ষেত্রে ভিউ পাওয়ার জন্য, যার মতো করে গল্প ছড়াতে শুরু করেন। গল্পে বিশ্বাসী হবেন না, সত্য ঘটনা শুনবেন, জানবেন, ক্রস ভেরিফিকেশন করবেন। মাঝে মধ্যে আরামবাগ টিভিটাও দেখবেন। আরামবাগ টিভি কোনো গল্প ছড়ায় না, ভিউ পাওয়ার জন্য উল্টোপাল্টা ভাবে ক্যাপশন তৈরি করে মানে একটা কিছু করে দিল, সেটা করে না। আরামবাগ টিভি জেনুইন খবরের ভিত্তিতে এগোতে চাই, সেজন্য নজর রাখবেন আরামবাগ টিভিতে। সত্য খবর নিশ্চিন্তে পাবেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।